সেই রুটের মধ্যে কিন্তু এটা ইনফেক্ট করে। এছাড়াও মিউকাস মেমব্রেনের কথা আমরা বললাম, ওরাল এবং জেনিটাল মিউকোসাতে এটা এফেক্ট করতে পারে, বিশেষ করে ক্যান্ডিডিয়াসিস। জেনিটাল মিউকোসা এবং ওরাল মিউকোসাতে কিন্তু কখনো ডার্মাটোফাইট ইনফেকশন হবে না, এটা ক্যান্ডিডিয়াসিস। থ্যাংক ইউ স্যার। স্যার এবার আপনার কাছে জানতে চাই স্যার, ডার্মাটোফাইটোসিস সেটা আসলে কি এবং কি কি সাইন সিম্পটম সেটা প্রোডিউস করবে? ডার্মাটোফাইটোসিস ইজ এ টাইপ অফ কমন সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, যেটা ডার্মাটোফাইট দিয়ে হয়। এবং ডার্মাটোফাইটের কমন যে অর্গানিজম গুলি তিনটা সাবগ্রুপের, একটা হলো ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, আর হইলো গিয়া মাইক্রোস্পোরাম গ্রুপ। সুতরাং এই ডার্মাটোফাইট গুলি বেসিক্যালি আমাদের স্কিন, আমাদের হেয়ার, আমাদের নেইলকে এফেক্ট করে থাকে। এবং আমরা জানি আমাদের স্কিনের যে বিভিন্ন পার্ট আছে, সেই বিভিন্ন পার্টের এই ডার্মাটোফাইট ইনফেকশনের উপর বেস করে কিন্তু, অর্থাৎ সাইট অফ ইনভলভমেন্টের উপর বেস করে কিন্তু আমরা ডার্মাটোফাইটের নামকরণগুলি করে থাকি। যেমন স্কাল্পে যদি হয় সেটাকে আমরা বলি টিনিয়া ক্যাপিটিস, যদি ফেসে হয় সেটাকে আমরা বলি টিনিয়া ফেসি, কারোর যদি আমাদের বডিতে হয় সেটাকে বলি টিনিয়া কর্পোরিস, কারোর যদি গ্রোইনে হয় সেটাকে আমরা বলি টিনিয়া ক্রুডিস, কারোর যদি হাতে হয় সেটাকে আমরা বলি টিনিয়া ম্যানা, কারোর যদি পায়ে হয় সেটাকে বলি টিনিয়া পেডিস, এবং যখন নখে হয় সেটাকে বলি ওনাইকোমাইকোসিস। এই হলো কমনলি টিনিয়া বা ডার্মাটোফাইট ইনফেকশনের কমন যে কমন সাইট ইনভলভমেন্ট, সেই সাইট অফ ইনভলভমেন্টের উপর বেস করে এইভাবে আমরা নামকরণগুলি করি থাকি। স্যার এটা হচ্ছে কি কি সাইন সিম্পটম, বা মানে কিভাবে আমরা বুঝবো যে এটা আসলে ডার্মাটোফাইটোসিস? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের রোগীরা যখন আমাদের কাছে আসেন, সাধারণত তাদের কমপ্লেইন থাকে হলো ইচিং। নাম্বার 1 কমপ্লেইন থাকে ইচিং, এবং এই ইচিং নিয়েই কিন্তু রোগীরা আমাদের কাছে আসেন। ইচিং এর সাথে কখনো কখনো বার্নিং থাকতে পারে। এবং আমরা যখন এক্সামিন করলে আমরা খুব ক্লিয়ার কাট কেস, বিশেষ করে যদি ফ্রেশ কেস আসে, একদম রোগ হওয়ার সাথে সাথে যদি রোগীরা আমাদের কাছে আসে, আমরা ক্লিয়ার কাট কেস যদি হয়, এটা রিং এর মতো, অনেকটা দেখতে রিং এর মতো, অর্থাৎ সেন্ট্রাল ক্লিয়ারিং থাকে এবং তার মার্জিনটা অ্যাক্টিভ থাকে, এবং মার্জিনের মধ্যে অনেকগুলি ভেসিকুলার লেশন থাকে, এবং সেখানে ইনফ্লামেটরি ফিচার্স থাকে, অর্থাৎ সাইন অফ ইনফ্লামেশন। একটু লাল থাকবে, কখনো কখনো একটু স্কেলিং হবে, চামড়া উঠবে। হ্যাঁ, এটা হলো খুব কমন ফিচার্স। তবে এটা যদি স্কাল্পে হয় এই ধরনের ফিচার কিন্তু আমরা পাবো না, এটা নেইলে হইলে এই ধরনের ফিচার পাবো না। এবং এটা যদি সাধারণত পেডিস যেটাকে বলি, এই ক্লাসিক্যাল পিকচারটা কিন্তু এইসব ক্ষেত্রে পাই না। আমাদের এই সাইট অফ ইনভলভ গুলিতে আমাদের পিকচারটা একটু ডিফারেন্ট থাকে। তবে আদার পার্টস অফ দা বডিতে ক্লাসিক্যাল পিকচারটা হলো এরকম, ইটস এ রিং শেপ আর রিং লাইক স্ট্রাকচার, যেটার সেন্ট্রালটা ক্লিয়ারিং থাকবে এবং মার্জিনটা অর্থাৎ পেরিফেরিটা থাকবে অ্যাক্টিভ। থ্যাংক ইউ স্যার। স্যার এটা হচ্ছে ডায়াগনোসিস করার জন্য কি আমরা এমনি কোনো প্রসিডিউরের মধ্যে যাই, কোনো ডায়াগনোসিস প্রসিডিউর আছে আলাদা? নিঃসন্দেহে আমরা জানি যে কোনো ধরনের ডিজিজকে ডায়াগনোসিস করার জন্য আমাদের কিছু প্রোটোকল ফলো করতে হয়, এবং সেটার মধ্যে কি পেশেন্টের প্রপার হিস্ট্রি নেওয়া, তাকে প্রপারলি এক্সামিন করা, এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। ইউজুয়ালি স্কিনের পেশেন্টগুলি আপনি জানেন যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি লেভেলে তারা তাদের চিকিৎসার জন্য যান। প্রাইমারি লেভেলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র হিস্ট্রি এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর উপর বেস করে, অর্থাৎ প্রভিশনাল ডায়াগনোসিস এর বেস করে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের চিকিৎসা দেওয়া হয়, এবং এটা অধিকাংশ ক্ষেত্রে এটা খুব সাকসেসফুলি তাদের ট্রিটমেন্টটা করা সম্ভব, কারণ মোস্ট অফ দ্য কেসে এটা অবভিয়াস থাকে। অর্থাৎ এই যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, একজন ডাক্তার যদি প্রপারলি পেশেন্টের হিস্ট্রিটা নেয় এবং তাকে যদি প্রপারলি এক্সামিন করেন, তাহলে উনি কিন্তু ডায়াগনোসিস করতে পারেন এবং উনি চিকিৎসা দিলে রোগী কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু টারশিয়ারি লেভেলে যখন রোগীরা আসেন, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসেন না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা ম্যালট্রিটেড হয়ে আসেন, পার্শিয়ালি ট্রিটেড হয়ে আসেন। সেই ক্ষেত্রে তার ডিজিজের যে অরিজিনাল যে ক্যারেক্টার সেটা অনেকটা লস্ট হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের এই ডিজিজ কনফার্মেশনের জন্য আমাদের কিছু টেস্ট করতে হয়। তার মধ্যে অন্যতম প্রধান হলো স্ক্র্যাপিং
স্কিন স্ক্র্যাপিং, নেইল ক্লিপিং এবং হেয়ার প্লাকিং। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে যেটা এটা স্কিন ইনভলভমেন্ট হতে পারে, এটা নেইল ইনভলভ হতে পারে এবং এটা হেয়ারকে ইনভলভ করতে পারে। অ্যাকর্ডিংলি আমরা স্পেসিমেনটা নিব ফর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন as well as culture sensitivity. A culture sensitivity is the gold standard diagnostic tool for the dermatophytosis, especially tinea capitis and onychomycosis, যেখানে এক লং টার্ম ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সুতরাং এছাড়াও আরেকটা টুলস আছে যে টুলস এর মাধ্যমে অনেক সময় আমরা আরেকটা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন আছে যেটা আমরা ডায়াগনোসিস করে থাকি, সেটা হলো পিটারিয়াসিস ভার্সিকালার, এবং সেখানে আমরা উডস লাইট নামক একটি লাইট আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, এটার মাধ্যমে আমরা পিটারিয়াসিস ভার্সিকালারকে অনেক সময় আমরা ডায়াগনোসিস করে থাকি। এই হলো আমাদের ডায়াগনস্টিক টুল ফর ডার্মাটোফাইটোসিস। গ্রাম স্টেইনিং, এটা হলো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, যেখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, এবং কালচার সেন্সিটিভিটি, এই দুইটা টেস্টের উপর বেস করে আমরা কিন্তু এই সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের ডার্মাটোফাইটকে কিন্তু আমরা কনফার্ম করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে ক্যান্ডিডিয়াসিসটা কি, এটার কজ এবং এর ফিচার গুলো কি কি পাবো আমরা? ক্যান্ডিডিয়াসিস এর রোগীরা সাধারণত আমাদের কাছে যে প্রেজেন্টেশন নিয়ে আসেন তার মধ্যে অন্যতম প্রধান হলো ওরাল ক্যান্ডিডিয়াসিস। দিস ইজ এ ভেরি কমন চিলাইটিস, পার্টিকুলার অ্যাঙ্গুলার চিলাইটিস, ক্যান্ডিডাল ইন্টারট্রিগো। আপনি জানেন আমাদের যে বডি ফুলগুলি আছে এই বডি ফুলগুলিতে ক্যান্ডিডাল ইনফেকশন খুব কমনলি হয়। ক্যান্ডিডাল ইন্টারট্রিগো ইটস অ্যানাদার কমন সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন। এছাড়াও ভালভোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস এন্ড ফাইনালি ক্যান্ডিডাল ওনাইকোমাইকোসিস। সুতরাং এই প্রেজেন্টেশন নিয়ে সাধারণত ক্যান্ডিডা রোগীরা আমাদের কাছে আসেন। স্যার ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক প্রসিডিউরটা কি হবে? সেম ডায়াগনস্টিক প্রসিডিউর। আমরা ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে আমরা সাধারণত ইউজুয়ালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা মোস্ট অফ দা কেস আমরা করে থাকি। এখানে আমরা কালচার সেন্সিটিভিটি করতে পারি, কালচার সেন্সিটিভিটি করলে আমরা কিন্তু কনফার্ম হতে পারি যে ক্যান্ডিডাল গ্রোথ দেখে আমরা কনফার্ম হতে পারি দিস ইজ এ কেস অফ ক্যান্ডিডিয়াসিস। থ্যাংক ইউ স্যার। স্যার সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে কোন ফর্মটি আসলে কমন? সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে যে তিনটা ফর্ম নিয়ে আমি কথা বললাম, ডার্মাটোফাইটোসিস, পিটারিয়াসিস ভার্সিকালার অর টিনিয়া ভার্সিকালার এন্ড সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস, এই তিনটাই কিন্তু কমন ইনভেরিবলি পাই। তবে সবচেয়ে বেশি আমরা পাই ডার্মাটোফাইটোসিস, সবচেয়ে বেশি ডার্মাটোফাইটোসিস, যেটাকে আমরা টিনিয়াসিস বলি অথবা রিং ওয়ার্ম ইনফেকশন বলি, এটাই আমরা সবচেয়ে বেশি পেয়ে। থ্যাংক ইউ স্যার। স্যার এবার আমি জানতে চাই হচ্ছে পিটারিয়াসিস ভার্সিকালার যেটা, সেটা আসলে কি এবং সেটার ক্লিনিক্যাল ফিচার কি এবং ট্রিটমেন্ট সম্পর্কে? পিটারিয়াসিস ভার্সিকালার, এটাকে টিনিয়া ভার্সিকালার বলা হয়। এটা ওয়ান টাইপ অফ সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন। মেলাসিজিয়া ফারফার নামক এক ধরনের, এটাকে আমরা বলবো হলো নরমাল ফ্লোরা। ইট ইজ এ নরমাল ফ্লোরা, নরমাল ফাঙ্গাস, যেটা নাকি আমাদের স্কিনের মধ্যে হেলদি পারসনের নরমালি থাকে। যখনই প্রিডিসপোজিং ফ্যাক্টরস এক্সপোজড হয়, আমরা জানি এই যে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, এই সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন গুলি হওয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রিডিসপোজিং ফ্যাক্টর কিন্তু দায়ী। কারণ একটা হেলদি পারসনের ইউজুয়ালি এই সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, বিশেষ করে ক্যান্ডিডা এবং এই পিটারিয়াসিস ভার্সিকালার কিন্তু হয় না। তাহলে প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলি কি, এটা আমাদের জানা খুব জরুরি। প্রিডিসপোজিং ফ্যাক্টরের মধ্যে অন্যতম প্রধান হলো জেনেটিক প্রিডিসপোজিশন, বিশেষ করে পিটারিয়াসিস ভার্সিকালার। সেকেন্ড হলো ময়েশ্চার এনভায়রনমেন্ট। আমরা জানি ফাঙ্গাসের সবচেয়ে উর্বর ক্ষেত্র হলো স্যাঁতসেঁতে জায়গা, ময়েস্ট এনভায়রনমেন্ট। সুতরাং পিটারিয়াসিস ভার্সিকালারের জন্য প্রিডিসপোজিং ফ্যাক্টর, জেনেটিক প্রিডিসপোজিশন একটা ইম্পর্টেন্ট ইস্যুস। তারপরে হলো এক্সেসিভ সোয়েটিং অনেকের হয়, যেটা যেখানে ময়েশ্চার এনভায়রনমেন্ট হয়, এটা একটা ইম্পর্টেন্ট প্রিডিসপোজিং ফ্যাক্টরস। এছাড়াও যদি কোনো পেশেন্টের ইমিউনোসাপ্রেশন হয়, সে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ধরে খায়, সে স্টেরয়েড জাতীয় ওষুধ খায়,
আদার কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নেয়, অথবা তার যদি ম্যালনিউট্রিশন, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন থাকে, অথবা কোনোভাবে যদি সে এইডস এ আক্রান্ত হয়, অর্থাৎ যে কোনো কারণে, অথবা ম্যালিগনেন্সির কারণে যদি তার বডির ইমিউনিটি কমে যায়, then there is a chance of development of all types of superficial fungal infection, especially candidiasis and pityriasis versicolor as well. ডায়াগনোসিসের জন্য সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের পিটারিয়াসিস ভার্সিকালার সাধারণত আমরা ডায়াগনোসিস করে থাকি উডস্লাইট এক্সামিনেশন করে, এবং উডস্লাইট এক্সামিনেশন করলে আমরা সহজে এটা ডায়াগনোসিস করতে পারি। সুতরাং পিটারিয়াসিস ভার্সিকালার ডায়াগনোসিস করাটা আমাদের, তাহলে আমরা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের ডায়াগনোসিসের ক্ষেত্রে কনফার্মেটরি ডায়াগনোসিস আসলে আমরা কোনটাকে ধরব? অলরেডি আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি তার মধ্যে বলেছি গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস হলো কালচার সেন্সিটিভিটি। কালচার সেন্সিটিভিটি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস। এর পাশাপাশি আমরা মাইক্রোস্কোপি এক্সামিনেশন আমরা করি, এবং কিছু ক্ষেত্রে বিশেষ করে পিটারিয়াসিস ভার্সিকালারের ক্ষেত্রে আমরা উডস্লাইট এক্সামিনেশন করি। এই তিনটা পরীক্ষার মাধ্যমে সাধারণত আমরা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন গুলিকে কনফার্ম করে থাকি। থ্যাংক ইউ স্যার। স্যার এবার আমি জানতে চাচ্ছি, যদি এমন কোনো পেশেন্ট আমরা পাই যার হচ্ছে স্ক্যাল্পে বগি সোয়েলিং থাকবে এবং উজিং হচ্ছে ওভার দ্য স্ক্যাল্প, সেক্ষেত্রে হচ্ছে টিনিয়া ছাড়া আর কি কি হতে পারে স্যার? এটা ডিপেন্ড করে আমাদের স্কাল্পে সাধারণত যেই ডার্মাটোফাইট বা টিনিয়া ইনফেকশনটা হয় সেটাকে আমরা বলি টিনিয়া কেপিটিস। টিনিয়া কেপিটিস সাধারণত বাচ্চাদের হয়, খুব কমনলি আমরা দেখি চিলড্রেনদের হয়। কেন হয়? দিস ইজ এন ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি আমাদের স্কিনে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্ল্যান্ড থাকে, সেটাকে বলি আমরা সিবিসিয়াস গ্ল্যান্ড। এই সিবিসিয়াস গ্ল্যান্ডের যে সিক্রেশন, এটার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল কিছু প্রপার্টিস থাকে, যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস আমাদের স্কিনের কমনলি ইনফেকশন হতে বাধা দেয়, অর্থাৎ ইনফেকশনকে প্রিভেন্ট করে। কিন্তু চিলড্রেনদের ক্ষেত্রে আমরা জানি, বিশেষ করে প্রি অ্যাডোলেসেন্ট চিলড্রেন, যাদের এই সিবিসিয়াস গ্ল্যান্ডের কিন্তু ডেভেলপমেন্ট হয় না, অর্থাৎ এই সিবিসিয়াস গ্ল্যান্ড ডেভেলপমেন্ট হয় সাধারণত অ্যাডোলেসেন্সে যখন অ্যান্ড্রোজেন সিক্রেশন শুরু হয়। সুতরাং প্রি অ্যাডোলেসেন্স চিলড্রেন যাদের কমনলি টিনিয়া কেপিটিস হয় স্কাল্পে, তার অন্যতম প্রধান কারণ হলো এই lack of development, undeveloped sebaceous gland. That secretion actually protects the skin from various type of infection. So তাদের খুব কমনলি হয়। সুতরাং চিলড্রেনদের যদি আমরা টিনিয়া কেপিটিস দেখি, টিনিয়া কেপিটিসের অনেকগুলি সাব টাইপ আছে আমরা জানি। তার মধ্যে একটা কেরিয়ন, একটা ফেবুস, আর একটা ডিফিউজ প্যাটার্ন অফ ইনভলভমেন্ট থাকে। তার মধ্যে কেরিয়ন যেটা হয়, এই কেরিয়নের ক্ষেত্রে আমরা দেখি এক ধরনের বগি সোয়েলিং হয়, যেখানে পাস থাকে। সুতরাং যেহেতু আমরা কেরিয়নের ডিফারেন্সিয়াল চিন্তা করছি, অর্থাৎ পাস থাকে স্কাল্পের মধ্যে, আর কি কি ডিজিজ বাচ্চাদের হতে পারে তার মধ্যে অন্যতম প্রধান হলো ইম্পেডিগো। আমরা জানি বাচ্চাদের ইম্পেডিগো খুব কমনলি হয়। এছাড়া ব্যাকটেরিয়াল ফলিকুলাইটিস হতে পারে, এনি সর্ট অফ ব্যাকটেরিয়াল অ্যাবসেস হতে পারে। সুতরাং ফলিকুলাইটিস ডিকালমেন্স সাধারণত বাচ্চাদের হয় না, এটা একটু অ্যাডাল্ট কেসে হয়। কারণ এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি অনেক সময় আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যালং উইথ ক্যারিয়ন। ধন্যবাদ স্যার। স্যার তাহলে এই ট্রিটমেন্ট গুলো কি থাকবে, মানে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা কি? হ্যাঁ, আমরা একটা একটা করে যদি চিকিৎসায় আসি, তাহলে আমরা প্রথমেই খুব কমন যেটা ডার্মাটোফাইটোসিস। এই ডার্মাটোফাইটোসিসের আমরা যদি টিনিয়া কেপিটিস দিয়ে আমরা স্টার্ট করি, টিনিয়া কেপিটিসের চিকিৎসায় এক সময় গোল্ড স্ট্যান্ডার্ড ড্রাগ ছিল গ্রাইসোফুলভিন। যদিও এটা দীর্ঘ সময় ধরে দিতে হয় এবং এটার কিছু সাইড ইফেক্ট আছে, কিন্তু পরবর্তীতে অ্যাজোল গ্রুপের ড্রাগগুলি আসার পরে এই অ্যাজোল গ্রুপের ড্রাগ এবং অ্যালাইল অ্যামাইন গ্রুপের ড্রাগ আসার পরে টারবিনাফিন, ইট্রাকোনাজল, এই ড্রাগগুলি কিন্তু আমরা ব্যবহার করা শুরু করেছি, এবং এই ড্রাগগুলি সাধারণত আমরা টিনিয়া কেপিটিসের রোগীকে আমরা দিয়ে থাকি, এবং ট্রিটমেন্ট ডিউরেশন হবে মিনিমাম
2 to 3 months, minimum 2 to 3 months. So this duration is very, very important to completely cure the disease. বিশেষ করে আর্লি স্টেজে এই টিনিয়া ক্যাপিটিসের ইনফ্লামেটরি টাইপ, আমরা জানি টিনিয়া ক্যাপিটিস দুই ধরনের হয়, নন ইনফ্লামেটরি এবং ইনফ্লামেটরি। সুতরাং ইনফ্লামেটরি টাইপ অফ টিনিয়া ক্যাপিটিসের একটা কমন কমপ্লিকেশন হয় স্কারিং অ্যালোপেশিয়া, অর্থাৎ ফলিকলগুলি ডেস্ট্রয় হয়ে যায়। সুতরাং আমরা যদি রোগীদেরকে আর্লি স্টেজে ট্রিটমেন্ট দিতে পারি তাহলে তাদের এই ফলিকুলার ডিস্ট্রাকশন, দ্যাট ইজ স্কারিং অ্যালোপেশিয়া ডেভেলপমেন্টটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি ফাঙ্গালের পাশাপাশি শর্ট কোর্স আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ডোজে আমরা স্টেরয়েড ব্যবহার করে থাকি। এতে করে রোগীদের এই কমপ্লিকেশন অর্থাৎ স্কারিং অ্যালোপেশিয়া ডেভেলপ করার চান্সটা কমে যায়। এবং এই টোটাল যে ট্রিটমেন্ট ডিউরেশন সেটার কথা বললাম যে মিনিমাম 2 to 3 মান্থস ট্রিটমেন্ট দিতে হবে। এবং কখনো কখনো আমরা টপিক্যাল প্রিপারেশন ব্যবহার করি, বিশেষ করে কিটোকোনাজল শ্যাম্পু পাওয়া যায়। কিটোকোনাজল শ্যাম্পু আমরা ইউজ করি কারণ এখানে অনেক ধরনের টিস্যু ডেব্রিস থাকে, এগুলিকে ক্লিন করার জন্য। এছাড়াও টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল যে ক্রিম আছে সেই ক্রিমগুলি আমরা ব্যবহার করতে পারি। সবকিছু মিলে টিনিয়া ক্যাপিটিসের ক্ষেত্রে এই হলো ট্রিটমেন্ট। টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস বা টিনিয়া ম্যানাস, আদার যে ডার্মাটোফাইট ইনফেকশন গুলি আছে এক্সেপ্ট ওনাইকোমাইকোসিস, অর্থাৎ আমাদের বডিতে যেগুলি হয় সেগুলির জন্য খুব কমনলি আমরা ব্যবহার করি টার্বিনাফিন। Terbinafine is the drug of choice for dermatophyte infection. Ideally, this dose is 3 to 6 milligram per kg body weight. এবং সেটা অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে 2 to 3 months. Duration is very, very important. এখন আসি আমরা টিনিয়া আঙ্গুয়াম অর্থাৎ ওনাইকোমাইকোসিস। ওনাইকোমাইকোসিসের ক্ষেত্রে বিশেষ করে এটা যদি ফিঙ্গার নেল ইনভলভমেন্ট হয়, যদি এটা টোনেল ইনভলভমেন্ট, তাহলে ডিউরেশনের একটা ভেরিয়েশন আছে। এখানে আমরা টার্বিনাফিন আমরা ইউজ করব যে ডোজের কথা বললাম সেই ডোজে। ফিঙ্গার নেলের ক্ষেত্রে আমরা সাধারণত 8 উইকস ব্যবহার করি, আর টোনেলের ক্ষেত্রে আমরা 12 উইকস ব্যবহার করে থাকি। সুতরাং ওনাইকোমাইকোসিস এবং আমাদের বডিতে যে টিনিয়া কর্পোরিস বা টিনিয়া ক্রুরিস বা টিনিয়া ম্যানাস হয় সেগুলির ক্ষেত্রে আমরা এই টার্বিনাফিনকে 3 to 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে এই ডিউরেশন আমরা ব্যবহার করে থাকি। এখন আসি পিটারিয়াসিস ভার্সিকালার। পিটারিয়াসিস ভার্সিকালারের ক্ষেত্রে আমরা সাধারণত যে ড্রাগগুলি আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম প্রধান হলো ফ্লুকোনাজল অথবা কিটোকোনাজল। যদি আমরা ফ্লুকোনাজল দেই সিঙ্গেল ডোজ আমরা দিতে পারি 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ, ইউজুয়ালি এটাতে কিউর হয়ে যায়। পাশাপাশি আমরা টপিক্যাল কিছু প্রিপারেশন ব্যবহার করি, কিটোকোনাজল শ্যাম্পু আমরা ব্যবহার করি। এছাড়া ইকোনাজল মাইকোনাজল যে প্রিপারেশন গুলি আছে সেই প্রিপারেশন গুলি আমরা ব্যবহার করি টপিক্যালি পিটারিয়াসিস ভার্সিকালারের ক্ষেত্রে। ইট্রাকোনাজল অনেক সময় আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে এটার ডোজ শিডিউলটা হলো সাধারণত 200 মিলিগ্রাম, এটাও 3 to 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এটা সাধারণত 1 উইক ইন ইচ মান্থ, 1 উইক ইন ইচ মান্থ, এরকম মিনিমাম 3 to 4 মান্থস আমরা ব্যবহার করে থাকি টু কিউর দিস ডিজিজ অফ পিটারিয়াসিস ভার্সিকালার। এখন আমরা চলে আসি আমাদের যে নেক্সট যে ডিজিজটা কমন ডিজিজ সেটা হলো গিয়ে ক্যান্ডিডিয়াসিস। অর্থাৎ ক্যান্ডিডিয়াসিস যদি ওরাল ক্যাভিটিতে হয় তাহলে আমরা কি ব্যবহার করব? ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হলো ফ্লুকোনাজল। আমরা অনেকেই ডার্মাটোফাইট ইনফেকশনে ফ্লুকোনাজল ব্যবহার করি, কিন্তু ডার্মাটোফাইট ইনফেকশনে কিন্তু অ্যাকচুয়ালি ফ্লুকোনাজল ইজ নট দ্য ড্রাগ অফ চয়েস, এটা আমাদের একটু খেয়াল করতে হবে। সেই জন্য টিনিয়া ইনফেকশনে আমরা সবসময় চেষ্টা করব টার্বিনাফিন ব্যবহার করার জন্য। সুতরাং ফ্লুকোনাজল আমরা ব্যবহার করব ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে। ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ওরাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে সাধারণত আমরা ড্রপ আকারে আমরা জানি নিস্টাটিন পাওয়া যায়, নিস্টাটিন আমরা ব্যবহার করে থাকি একটা নির্দিষ্ট সময়ের জন্য। এছাড়াও ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি ওরাল ফ্লুকোনাজল, এবং ওরাল ফ্লুকোনাজলের ডোজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ওরাল ফ্লুকোনাজল এটা ব্যবহার করতে হবে কিন্তু একটু লম্বা সময়ের জন্য। এছাড়া আমরা ইট্রাকোনাজলও কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং এই ক্যান্ডিডিয়াসিস, এটা ওরাল ক্যান্ডিডিয়াসিস হোক, এটা কিউটিনিয়াস ক্যান্ডিডিয়াসিস হোক, বিশেষ করে যে ইন্টারডিগো ক্যান্ডিডিয়াল ইন্টারডিগো, হ্যাঁ, ইভেন ক্যান্ডিডিয়াল ওনাইকোমাইকোসিস, ক্যান্ডিডিয়াল ওনাইকোমাইকোসিসের ক্ষেত্রে সাধারণত আমরা
ফ্লুকোনাজল যদি ব্যবহার করি, হাতের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো 6 মান্থস, পায়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো 12, অর্থাৎ ফিঙ্গার নেইলের ক্ষেত্রে 6 মান্থস, যেটা উইকলি ডোজ। ইউজুয়ালি আমরা 400 মিলিগ্রাম পার উইক আমরা ব্যবহার করে থাকি অ্যাডাল্ট কেসে, এবং আমরা এটা ফিঙ্গার নেইলের ক্ষেত্রে 6 মান্থস এবং টো নেইলের ক্ষেত্রে আমরা 12 মান্থস আমরা ব্যবহার করে থাকি। সুতরাং ওনাইকোমাইকোসিস, বিশেষ করে নেইল ইনফেকশন, এটা ক্যান্ডিডা দিয়ে হতে পারে, এটা ডার্মাটোফাইট দিয়ে হতে পারে। এখন এটা যদি ডার্মাটোফাইট দিয়ে হয় তাহলে আমরা আমাদের ড্রাগ অফ চয়েস হবে টার্বিনাফিন, আর এটা যদি ক্যান্ডিডা দিয়ে হয় তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস হবে ফ্লুকোনাজল। সংক্ষেপে এই হলো আমাদের সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট মডালিটিস। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে অবশ্যই আমরা যখন পেশেন্টের সাথে কথা বলবো, পেশেন্টের হিস্ট্রি নিব, পেশেন্টকে এক্সামিন করব, অবশ্যই আমাদের প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি মাথায় নিয়ে কিন্তু আমাদেরকে ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করতে হবে। কারণ একটা পেশেন্টের যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, আমি তাকে যে কোনো ট্রিটমেন্ট দিই না কেন, সেই ট্রিটমেন্টটা কিন্তু সাস্টেইনেবল হবে না, ইফেক্টিভ হবে না। আমি যদি একটা পেশেন্টকে একদিক দিয়ে স্টেরয়েড খাওয়াচ্ছি, আরেক দিক দিয়ে আমি ট্রিটমেন্ট দিচ্ছি, এটা আসলে খুব ফিজিবল হবে না। একটা পেশেন্ট তার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নিচ্ছে, সেগুলিকে অ্যাডজাস্ট করতে হবে। একটা পেশেন্টের সিভিয়ার ম্যালনিউট্রিশন আছে, সেটা আমি ঠিক না করি, হ্যাঁ, তা আমি ওষুধ দেই, পেশেন্ট কিন্তু আসলে ইফেক্টিভলি পেশেন্টকে ট্রিটমেন্ট করা যাবে না। সো একটা পেশেন্টের প্রচুর সোয়েটিং হয়, তার অকুপেশনের কারণে হোক, যে কোনো কারণে হোক, সে ট্রিটমেন্ট করার পর ভালো হয়ে তার আবার হবে। হ্যাঁ, তো সুতরাং এই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি মাথায় নিয়ে আমরা যদি চিকিৎসার পাশাপাশি পেশেন্টদেরকে প্রপারলি কাউন্সিলিং করি, তাহলে আমার মনে হয় খুব ইফেক্টিভ ওয়েতে আমরা আমাদের এই সুপারফিশিয়াল ফাঙ্গাসকে চিকিৎসা করতে পারবো এবং রোগীরা এতে করে উপকৃত হবে। খুব রিসেন্টলি আমরা যে সমস্যাটা আমরা ফেস করছি সেটা হলো রিল্যাপস হচ্ছে, এবং আমরা দেখছি যে রেসপন্স ইজ ভেরি পুয়ার, হ্যাঁ, এবং আমাদের পেশেন্টদের রিকারেন্স হচ্ছে, রিল্যাপস হচ্ছে, এবং রেসপন্স ইজ ভেরি পুয়ার। এগুলি নিয়ে আমাদের কিন্তু বর্তমান যে ড্রাগগুলি আছে, সেই ড্রাগগুলির অনেকটাই দেখা যাচ্ছে যে আসলে ড্রাগ রেজিস্ট্যান্স অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা খুব রিসেন্টলি যে কালচার সেন্সিটিভিটি করছি, আমরা সেই কালচার সেন্সিটিভিটিতে আমরা কিন্তু ফ্লুকোনাজল কিন্তু আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি, হ্যাঁ, ইভেন ভরিকোনাজল, আপনি জানেন নতুন একটি ড্রাগ এসেছে ভরিকোনাজল, সেই ড্রাগকেও কিন্তু আমরা ইদানিং রেজিস্ট্যান্ট পাচ্ছি। ট্রাইকোফাইটন ট্রনসুরান্স নামে যে একটু সাব টাইপ ডার্মাটোফাইট আছে, আমরা কিছু কিছু রিপোর্টে দেখছি যে এটার এগেনিস্টে এই ড্রাগগুলি কাজ করছে না। সুতরাং আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আমরা দেখছি যে এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগের যত্রতত্র ব্যবহার, মিসইউজ, আন্ডারডোজ, প্রপার ডিউরেশনে না দেওয়া, এই সব বিষয়ের জন্য কিন্তু বর্তমানে আমরা আমাদের যে কমন যে ড্রাগগুলি আছে সেই ড্রাগগুলি নিয়ে আসলে আমরা আমাদের এই সুপারফিশিয়াল ফাঙ্গাসকে প্রপারলি ম্যানেজ করতে যথেষ্ট হিমফিম খেতে হচ্ছে। সুতরাং ইটস হাই টাইম যে আমাদের এটা নিয়ে আরো বেশি কনসার্ন হতে হবে, এবং আমাদের মিসইউজ কিভাবে বন্ধ করা যায় ড্রাগের, কিভাবে আমরা ড্রাগ রেজিস্ট্যান্সকে আমরা প্রিভেন্ট করতে পারি, পেশেন্টকে অ্যাওয়্যার করতে পারি, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। পেশেন্টরা অনেক সময় দেখা যায় 3 মাসের কোর্স, সে হয়তো 1 সপ্তাহ খেয়ে 2 সপ্তাহ খেয়ে একটু ভালো হয়ে গেছে, সে কিন্তু ওষুধ বন্ধ করে দেয়, ফলো আপ প্রপারলি করছে না। সো দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস, পেশেন্ট কমপ্লায়েন্স, প্রপার ডোজিং, প্রপার ডিউরেশন, প্রিডিসপোজিং ফ্যাক্টরস, এই সবগুলি বিষয় যদি আমরা আমাদের চিন্তার মধ্যে নিয়ে না আনি এবং আমাদের ম্যানেজমেন্টের মধ্যে যদি এগুলিকে ইনক্লুড না করি প্রপারলি, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের আরো অনেক বেশি সমস্যায় পড়তে হবে এই সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। ধন্যবাদ স্যার। স্যার আমি এবার আপনার কাছে জানতে চাই, আমরা যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো ইউজ করছি সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কমপ্লিকেশনস কি দেখা যেতে পারে, বা দেখা দিলে কি কি দেখা যেতে পারে? টু বি অনেস্ট, এই যে ড্রাগগুলি, এই ড্রাগগুলির ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে একজন প্রেগনেন্ট লেডি, প্রেগনেন্ট ওমেনের যদি টিনে ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে আমাদের যে ড্রাগগুলি আমরা ব্যবহার করছি, ম্যাক্সিমাম ড্রাগগুলি কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরি সি। তাহলে আমরা প্রেগনেন্সি ক্যাটাগরি বির একটি ড্রাগ আছে, সেটি হলো টার্বিনাফিন। সুতরাং টার্বিনাফিনটা আমরা ইউজ করতে পারি। তারপরেও আসলে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হয়।
খুব রেয়ারলি আমরা দেখেছি প্রেগনেন্সিতে অনেক সময় অ্যান্টিফাঙ্গাল ড্রাগের কারণে টার্মিনেশন হতে পারে প্রেগনেন্সি, এটা একটা পসিবিলিটি। এর বাইরে ড্রাগ অ্যালার্জি যদিও কমন, কিন্তু এইসব ক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞতা আসলে এই ধরনের অ্যান্টিফাঙ্গাল ড্রাগের খুব বেশি সমস্যা আমরা পাইনি যদি প্রপারলি জুডিশিয়াসলি ইউজ করা হয়। এবং এই ড্রাগগুলি কিছু কিছু আছে হেপাটোটক্সিক ড্রাগ, বিশেষ করে কিটোকোনাজল ওরাল, সিস্টেমিক কিটোকোনাজল যেটা, এই ড্রাগটা যদিও এখন খুব বেশি একটা ইউজ করা হয় না। এছাড়া অন্যান্য ড্রাগগুলির কিছু হেপাটোটক্সিসিটি আছে, সুতরাং এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই ড্রাগ ব্যবহার করার পূর্বে। এছাড়া অন্য তেমন কোনো সমস্যা আমরা খুব একটা দেখি না। ধন্যবাদ স্যার। স্যার এবার আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমার এই সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন যদি আনট্রিটেড থাকে সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশনস আমরা দেখতে পাই? সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন যদি আনট্রিটেড থাকে তাহলে ডেফিনেটলি এটা এক্সটেন্ড করবে। যে কোনো ডিজিজ যদি ট্রিটমেন্ট না করা এটা স্প্রেড করে। একটা পেশেন্টের সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন হলো, ইনিশিয়ালি এটা হয়তো খুব অল্প এরিয়াকে ইনভলভ করে, কিন্তু যদি এটা আনট্রিটেড থাকে এবং তার আন্ডারলাইং কোনো প্রেডিসপোজিং ফ্যাক্টর যদি থাকে, লাইক আনকন্ট্রোল ডায়াবেটিস, এনি সর্ট অফ ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, এনি আদার ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, তাহলে ডেফিনেটলি এটা আস্তে আস্তে স্প্রেড করবে। স্প্রেড করে একসময় তার একটা হিউজ এরিয়া অফ ইনভলভমেন্ট বডিতে হয়ে যাবে। এবং এটা যদি স্কাল্পে হয়, টিনিয়া ক্যাভিটিসের ক্ষেত্রে হয়, তাহলে কি হবে? আনট্রিটেড কেসের ক্ষেত্রে বা ডিলে ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা হবে, এখানে তার ফাইব্রোসিস হবে, ফলিকলগুলি ডেস্ট্রয়েড হয়ে যাবে এবং স্কারিং অ্যালোপেশিয়া ডেভেলপ করবে, এবং এই জায়গায় আর কখনো চুল গজাবে না। সো নেইলের ক্ষেত্রে হলে নেইল ডিস্ট্রাকশন হবে। হ্যাঁ, সো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আমাদের হবে যদি আমরা প্রপারলি এবং আর্লি স্টেজে ট্রিটমেন্ট না করি। এবং পেশেন্ট সাফারিংস তো ডেফিনেটলি, কারণ এই সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন বিশেষ করে ডার্মাটোফাইটিস সিভিয়ার ইচিং হয়। হ্যাঁ, সিভিয়ার ইচিং, সো পেশেন্ট কিন্তু তার নর্মাল লাইফ কিন্তু সে লিড করতে পারবে না। সুতরাং তার নর্মাল অ্যাক্টিভিটিস, নর্মাল যে ডে টু ডে লাইফ, তার ডে টু ডে লাইফ কিন্তু হ্যাম্পার হবে। ডেফিনেটলি তার অ্যাক্টিভিটিতে এটা ইফেক্ট হবে। দিস ইজ অলসো এন বিগ কমপ্লিকেশন। ধন্যবাদ স্যার। স্যার এখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, যেমন এখানে বলেছে যে পিটারিয়াসিস ভার্সিকালার এবং পিটারিয়াসিস রোজিয়ার ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েটেড কিভাবে? পিটারিসিস ভার্সিকুলার আর পিটারিসিস রোজিয়ার মধ্যে খুব কমন যে ডিফারেন্সিয়াল সেটা হলো পিটারিসিস ভার্সিকুলার ইজ এ মেকিউলার লেশন। ইট মে বি মেকিউলার, ইট মে বি প্যাচ। সুতরাং যারা ডার্মাটোলজির আজকের এই লেকচার দেখছেন, নিশ্চয়ই আমি আশা করছি তারা প্রাইমারি স্কিন লেশন, সেকেন্ডারি স্কিন লেশন এন্ড স্পেশাল স্কিন লেশন গুলি সম্পর্কে ওনাদের ধারণা আছে, ওনারা জানেন। তাহলে এখানে প্রথম পার্থক্য হলো পিটারিসিস ভার্সিকুলার কখনো হাতে লাগবে না, ফিল করা যাবে না, এটা দেখা যাবে কালার চেঞ্জ। কিন্তু পিটারিসিস রোজিয়াতে ইউজুয়ালি এখানে এনিউলার লেশন হয়, হ্যাঁ, এবং এটা প্ল্যাক টাইপ লেশন হয়, যেটা হাত দিলে ফিল করা যাবে, হাতে লাগবে। এবং এই পিটারিসিস রোজিয়া এটা এটা একটা একিউট কন্ডিশন। ইনিশিয়ালি যখন হবে তার কিছু সাইন সিমটম হবে, যেমন তার ইচিং হতে পারে, কিন্তু পিটারিসিস ভার্সিকুলার ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি এটা অ্যাসিমটোমেটিক থাকে। পিটারিসিস রোজিয়ার একটা হিস্ট্রি থাকবে, যেখানে তার হয়তো একটা টনসিলাইটিস, শোর থ্রোট, ফেরিনজাইটিস, এই ধরনের একটা হিস্ট্রি থাকে। সুতরাং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হিস্ট্রিটা পাই। এবং পিটারিসিস রোজিয়ার যে লেশনগুলি, সেই লেশনগুলি খুব চমৎকার ভাবে পিঠের মধ্যে ডিস্ট্রিবিউশন থাকবে। ক্রিসমাস ট্রি, আমরা ক্রিসমাস ট্রি সবাই চিনি, এই ক্রিসমাস ট্রি প্যাটার্নের ডিস্ট্রিবিউশনটা থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হলো হেরাল্ড প্যাচ বা মাদার প্যাচ। এই হেরাল্ড প্যাচ বা মাদার প্যাচ হলো একটা বড় এনিউলার একটা লেশন থাকবে, তার আশেপাশে ছোট ছোট অনেকগুলি লেশন থাকবে। বড় লেশনটাকে বলা হচ্ছে মাদার বা হেরাল্ড প্যাচ, যেটা পিটারিসিস ভার্সিকুলার ক্ষেত্রে কখনোই আমরা পাবো না। সুতরাং এটা হলো ক্লাসিক্যাল পিটারিসিস রোজিয়া এবং পিটারিসিস ভার্সিকুলার ফাইন্ডিং। এছাড়াও পিটারিসিস রোজিয়ার ক্ষেত্রে আমরা যে স্কেল পাই, পিটারিসিস ভার্সিকুলার ক্ষেত্রে যে স্কেল পাই, দুই স্কেলের মধ্যে পার্থক্য আছে। পিটারিসিস রোজিয়ার ক্ষেত্রে আমরা হ্যাঙ্গিং কার্টেন সাইন পাই, হ্যাঙ্গিং কার্টেন সাইন পাই, এবং কলারের স্কেল পাই পিটারিসিস রোজিয়াতে, অর্থাৎ লেশনের চতুর্দিকে কলারের মতো স্কেলিং থাকবে। কিন্তু পিটারিসিস ভার্সিকুলারে স্কেলিংটা হবে পাউডারি স্কেল, ফাইন পাউডারি স্কেল। সুতরাং এই ডিফারেন্সের মাধ্যমে, এই ফাইন্ডিংস গুলির মাধ্যমে আমরা খুব সহজেই পিটারিসিস ভার্সিকুলারকে পিটারিসিস রোজিয়া থেকে আমরা পার্থক্য করতে পারি।
ধন্যবাদ স্যার। তো এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে কিটোকোনাজোল শ্যাম্পুটা কি 1 মান্থ টার্মে ইউজ করা যাবে 3 ডেজ অন্তর অন্তর ইন এভরি উইক? প্রবলেম ফলিকুলাইটিস এন্ড ড্যান্ড্রফ। প্রশ্নটা বুঝতে পারি নাই হুমায়রা, তোমাকে আবার বলতে হবে, ক্লিয়ার করে আবার বলো, সাউন্ডটা শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। কোশ্চেনটা আবার একটু রিপিট করবা প্লিজ। ধন্যবাদ স্যার। এখানে আরেকজন প্রশ্ন করেছে যে তুমি 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 তোমার মুখটা সরাসরি কথা বলো, মুখটা নিচু করলে আমি কথাটা বুঝতে পারছি না। হ্যাঁ বলো। পিটারিয়াসিস রোজিয়ার ট্রিটমেন্ট প্ল্যান কি হবে? পিটারিয়াসিস রোজিয়া ট্রিটমেন্ট প্ল্যান হলো, সাধারণত আমরা যেহেতু ধারণা করে থাকি একটা প্রিডিসপোজিং ইনফেকশন, বিশেষ করে ধারণা করা হয় হিউম্যান হার্পিস ভাইরাস ইজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর দিস ডেভেলপমেন্ট। সুতরাং এখানে আমরা কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ দেই, এছাড়াও অ্যান্টিবায়োটিক আমরা একটা দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিকের মধ্যে ইরাইথ্রোমাইসিন দিতে পারি, এজিথ্রোমাইসিন দিতে পারি। এছাড়া আমরা অন্যান্য সিমটোমেটিক ট্রিটমেন্ট দেই, এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো এটা স্পন্টিনিয়াসলি এটা কিন্তু কিউর হবে, রেমিশন হবে, তবে এটার জন্য সময় লাগবে, 8 থেকে 12 সপ্তাহ সাধারণত সময় লাগে। সুতরাং পেশেন্টটা যদি আর্লি স্টেজে আসে, কাউন্সিলিং ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। সুতরাং আমরা ওষুধ লিখে ছেড়ে দিলাম, রোগী 1-2 মাস পরে এসে বলবে তো ভালো হচ্ছে না। হ্যাঁ, দ্যাটস ওয়াই কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। 8 to 12 weeks ইজ নিডেড টু রেমিট দ্য ডিজিজ। হ্যাঁ, সো আমরা এছাড়া অনেক সময় সিমটোমেটিক ট্রিটমেন্ট, অ্যান্টিহিস্টামিন যদি ইচিং থাকে, টপিক্যাল প্রিপারেশন, অনেক সময় ময়েশ্চারাইজার দেই, ইউজুয়ালি আমরা স্টেরয়েড ব্যবহার করি না এদিকে এই ক্ষেত্রে। সুতরাং ওরাল ভাইরাল এন্ড ওরাল অ্যান্টিবায়োটিক্স। ধন্যবাদ স্যার এত সুন্দর একটি আলোচনার জন্য। আপনি এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে এত ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানাবেন। ক্লাসটিতে আমার মনে হয় আমার মতো আরো অনেকেই। ধন্যবাদ হুমায়রা, ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলকে এই ধরনের ক্লাস অ্যারেঞ্জ করার জন্য, এবং আমাদের এক্সিসের যে এফোর্ট, বিশেষ করে আমাদের আন্ডার গ্রাজুয়েট মেডিকেল স্টুডেন্ট দের জন্য। আমরা আশা করছি আমাদের এই সেশনগুলির মাধ্যমে আমাদের স্টুডেন্টরা অবশ্যই উপকৃত হবে, এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে তাদের জন্য আরো খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করার জন্য, যাতে করে তা আমাদের স্টুডেন্ট উপকৃত হতে পারে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এক্সিসকে, এবং ধন্যবাদ জানাচ্ছি হুমায়রাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা দেখছেন তাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্যার আপনি অনুমতি দিলে তাহলে আমরা আমাদের সেশনটা শেষ করে দিতে পারি, মিটিংটা এন্ড করে দিতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম।